কেন ও আসলে নিজের উপর ব্লেম নিতে চায় নাই, লাইক রোনালদোকে খেলিয়ে দিয়েছে, যদি লেগে যায় এটার ভালো পয়েন্ট, যদি লেগে যায় জানে যে মিডিয়ার সব অ্যাটেনশন রোনালদোর দিকে। তো কি হবে, এখন হেরে গেছে, এখনো কেউ তো বলতে পারবে না যে তুমি হচ্ছে এখন স্কেপগোট রোনালদো, ও চামে দিয়ে কিন্তু চলে গেল, টাকা পয়সা জিজ্ঞাসা করবে না, কিছু বলবে না, হি ইজ ডান। কিন্তু যদি রোনালদোকে না খেলাতো, ও যদি রোনালদোকে বসাতো, পর্তুগাল এই ম্যাচটা হেরে যেত, সব ব্লেম কিন্তু ওর উপর আসতো এবং শেষে রোনালদো তখন মিডিয়াতে গিয়ে বলতো যে আমি এই ম্যাচ খেললে আমি এটা করলাম, এটা করতাম, এটা করতাম। আমার মনে হয় যে এই ম্যাচটা নিয়ে আসলে আমিও খুব বেশি এক্সাইটেড না, কারণ আমি জানি এটার রেজাল্ট। স্পেনের কাছে পর্তুগাল হারার পরের মাঠের দৃশ্যটা মনে পড়ে? যেহেতু রাতে খেলা হয়েছে, একটু রিকল করেন, দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদোকে মনে হয়েছে যে তিনি একটা বিচ্ছিন্ন গ্রহে একা একা হাঁটাহাঁটি করছেন, দলের বাকি প্লেয়াররা একদিকে, তিনি একদিকে। কানবেন কি কানবেন না সেটা নিয়েও তিনি কনফিউজড। শেষ পর্যন্ত আসলে কান্নাটা লুকিয়ে রাখতে পারেন নাই। লামিন ইয়ামালরা যেরকম তার সাথে গিয়ে হাত মিলিয়েছে, তাকে গ্রিটিংস করেছে, তার দলের প্লেয়াররা খুবই দায় সারা গোছে তার কাছে হয়তোবা দু একজন এগিয়ে এসছে। এটাই বলে দেয় 2026 বিশ্বকাপে পর্তুগাল দলের অবস্থা। তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ওন করে নাই, তারা একটা দল হয়েও খেলতে পারে নাই, এবং খুবই আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা দলটা তার পারফরমেন্সের 30% এই ওয়ার্ল্ড কাপে দিতে পেরেছে কিনা সেই সন্দেহটা আমার কাছে থেকে যাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন ডেল্ট ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। হাসান মাহদি আপনার সাথে, আর আমার সাথে ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল, স্পেন এবং আজ রাতে আর্জেন্টিনার খেলা, ইম্পর্টেন্ট ইজিপ্টের বিপক্ষে, সেই খেলা নিয়ে কথা বলার জন্য দুজন মানুষ আছেন। এক্সাইটিং ইয়াং সৈকত। সৈকত, আপনাকে স্বাগত। স্পেনের জার্সি পরে এসছে সৈকত, তার মানে বোঝাই যাচ্ছে স্প্যানিশ ফ্যান। জার্সির কালারটা আমার কাছে ভালো লাগে, তবে সাদাটা বেশি সুন্দর। আরো এবার জার্সিটা সুন্দর করেছে, অ্যাওয়ে জার্সিটা। এবং এবিপি আহমেদ বিন পারভেজ, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ। পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই এগুলা নিয়ে কথা বলতে হচ্ছে, মানে লাকিলি আনলাকিলি আমরা যাই বলি না কেন, ঘুমের 12টা বাজার পরেও। ক্রিস্টিয়ানো রোনালদোর এই বিদায়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি একজন CR7 ফ্যান, আপনার মানে ফুল হাতা শার্টের নিচে পর্তুগালের একটা জার্সি লুকিয়ে আছে, সেটা আপনি গুপ্ত অবস্থায় আছে, সেটা আপনি লুকিয়ে রেখেছেন। যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে ক্রিস্টিয়ানো এটা প্রাপ্য ছিল কিনা? হ্যাঁ, আমার মনে হয় প্রাপ্য ছিল। মানে এভাবে বিদায়টাই হয়তো প্রাপ্য ছিল। যেভাবে তার সঙ্গে আচরণ করা হচ্ছে বাদবাকিদের কাছ থেকে, সেটাও বোধহয় তার প্রাপ্যই ছিল। এবং তিনি সবকিছু জেনে বুঝে এগুলো করেন কিনা আমি জানি না, বাট দিন শেষে কিন্তু তাকে নিয়ে আলোচনা হচ্ছে। পর্তুগালের ওভারঅল যে টিমটা আসলে একটা সুপার জেনারেশনাল ট্যালেন্টেড টিম, রোবার্টো মার্টিনেজ যে তাদের জন্য প্রবাবলি একটা ভালো কোচ না, এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে না, আসছে শুধুমাত্র ওই রোনাল্ডোকে নিয়ে কথা। দারুণ পারফরমেন্স করেছিলেন রাফায়েল লিয়াও গত ম্যাচে, তার পরের এই ম্যাচটাতে তাকে স্টার্ট দেওয়া হয়নি, সেগুলো নিয়ে কিন্তু কথা হবে না। ফোকাসটা বারবার সেই ক্রিস্টিয়ানো রোনালদো। আর মনে হয় সেই ব্যাপারটি তিনি এত বেশি এনজয় করে ফেলেন, তিনি অনেক সময় ভুলে যান যে তারও একটা দল আছে বা দলের জন্য তার কিছু করতে হবে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় ইটস ওয়েল ডিজার্ভড। বাট আমি একটা জিনিসে খালি কষ্ট পাচ্ছি, কারণ আমি না হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে তার ইউনাইটেড ডেজ থেকে ফলো করি, আমি তার ফ্যান তার ওয়ার্ক এথিকের জন্য, মাঠে তার ডিটারমিনেশনের জন্য। বাট ডিটারমিনেশনটা কার জন্য? শুধুমাত্র নিজের জন্য যদি হয়, তখন কিন্তু আপনি আসলে ফুটবলটাকে কিছু দিচ্ছেন না। সো ওই জায়গা থেকে আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। এবং এই পয়েন্টে আমার মনে হয় যারা পর্তুগালের জেনুইন ফ্যান্স, যারা এই টিমটার পোটেনশিয়াল দেখে এবং বিশ্বাস করে এই টিমটা দারুণ খেলবে, তাদের জন্য কতটা দুঃখজনক যে তাদেরই সবচেয়ে বড় লেজেন্ড, তার কারণেই তারা আগাতে পারছে না। তিনি একটা দলকে বোতলবন্দি করে দিচ্ছেন। এইটা খুবই প্যাথেটিক একটা ফিলিং। রোনালদো এর থেকে অনেক বেটার ডিজার্ভ করতেন অ্যাজ আ ফুটবলার, বাট প্রবলেমটা হচ্ছে তিনি কিন্তু ফুটবল খেলছেন না, তিনি আসলে অন্য একটা খেলা খেলছেন। আচ্ছা, আমি আরেকটু প্রশ্ন করি যে ক্রিস্টিয়ানো কি বেসিকলি গ্রেট ফুটবলার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু তার চেয়েও কি বড় তিনি একজন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট? আমার তো তাই মনে হয়। কেউ না কেউ তার মাথায় ব্যাপারটা ঢুকিয়েছে কোনো না কোনো একটা টাইমে তার ক্যারিয়ারের। আমি আসলে ফুটবলীয় ব্যাপারের বাইরে তার অন্য ব্যাপারগুলো নিয়ে খুব একটা এক্সাইটেড হই না। তিনি যখন মিস্টার বিস্টের থেকেও বড় মানে ফলোয়ার্স পেয়ে যাচ্ছেন বা ইউটিউবে বড় সাবস্ক্রাইবার্স পাচ্ছেন, এগুলো নিয়ে মোটেও এক্সাইটেড থাকি না। উনি অফ টাইমে যা ইচ্ছে তাই করুক, বাট মাঠে ওনার যে কাজকর্মগুলো ছিল, মাঠে ওনার যে পারফরমেন্স ছিল, সেটার বেসিসে আই অলওয়েজ থট যে না, ওয়ার্ল্ড যদি একজন প্রপার এরকম ইভলভ করা একজন প্লেয়ারকে দেখে যে লিটারালি গ্রিড, ডিটারমিনেশন এসব দিয়েই তার ট্যালেন্টকে এক্সপোজ করতে পারে, সেটার ক্রিস্টিয়ানো রোনালদো। বাট প্রবলেমটা হচ্ছে যে তার এই ব্যাপারগুলো আমার মনে হয় অনেক বেশি তাকে মানে তার মাথাকে ক্লাউড করে ফেলছে, এবং সে হয়তো ভুলেই গেছে যে সে দিন শেষে একজন ফুটবলার। সো মাঠে তার ফুটবলটাও খেলা জরুরি।
23টা গোল দিচ্ছেন আপনি, কুইনোনেজের চেয়ে 7টা গোল কম সৌদি লিগে। ওই জায়গায় আপনি ওই পারফরমেন্স নিয়ে এসে এখানে পর্তুগাল টিমে প্রত্যেক ম্যাচে 90 মিনিট ওয়ারেন্ট করতে পারেন না। আপনি কোচকে প্রেসারাইজ করতে পারেন না, মিডিয়ার সে প্রেসার আসতে পারে না যে রোনালদোকে রাখতে হবে। গনজালো রামোস গত ম্যাচে গোল পেলেন, তাকে স্টার্ট করানো হয় নাই। রাফায়েল লিয়াও গত ম্যাচে অ্যাসিস্ট দিয়েছেন, তাকে স্টার্ট করানো হয় নাই। রোনালদোকে অ্যাকোমোডেট করার জন্য তার টিমমেট জোয়াও ফিলিক্সকে নামানো হলো। সো এইটা যদি হয় প্ল্যান, পর্তুগাল এই টিম নিয়ে অত্যন্ত রোনালদো থাকা অবস্থায় দে আর গোয়িং নোওয়্যার, এবং সেটাই হয়েছে আর কি আমার মনে হয়। সৈকত হচ্ছে স্প্যানিশ ফ্যান, পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে কি মানে প্রেশার ছিল যে ম্যাচটা একটু টাইট হইতে পারে ওর সামথিং? আর এবিপি যেটা বলতেছে যে ক্রিস্টিয়ানো ডেফিনেটলি ফ্রাস্ট্রেশন বোঝাই যাচ্ছে, কিন্তু ব্রুনো ফার্নান্দেসের উপরে কি সেম ফ্রাস্ট্রেশন কাজ করে না? এক্স্যাক্টলি। প্রথম প্রশ্নটার উত্তর আগে দেই, সেটা হচ্ছে যে পর্তুগালের সাথে খেলার আগে টেনশন ছিল কিনা। একে তো নকআউট খেলা, যে কোনো কিছু হতে পারে, সেটা একটা বিষয়। প্লাস লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপে আমরা নকআউটে গেছি মাত্র একটাতে, সেখানে আমরা হচ্ছে টাইব্রেকারে হেরে গেছিলাম মরক্কোর সাথে। সেখানে পর্তুগাল তো ওয়ে বেটার টিম, ওয়ার্ল্ড ক্লাস টিম। এবং ওয়ার্ল্ড ক্লাস টিমগুলোর একটা জিনিস কি, আপনি একটা ম্যাচে হুট করে একটা ম্যাচে আপনি ক্লিক করে ফেলবেন এবং সব উড়িয়ে দিবেন, এরকম একটা ব্যাপার থাকে। সো পর্তুগাল টিমে আমরা যে প্লেয়ারগুলোকে এবার দেখেছি, আপনি গোলকিপার থেকে স্টার্ট করে একেবারে ডিফেন্ডার, মিডফিল্ডার সবাইকে দেখেন, এরা প্রত্যেকটা জায়গাতে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। এদের নিজেদের ক্লাবের প্রত্যেকটা প্লেয়ারই ফর্মে ছিল এবার সিজনে, অনেক অনেক বড় বড় ট্রফিও জিতে আসছে। তো এরা হচ্ছে যে কোনো সময় ক্লিক করতে পারে, এই ভয় আপনার থাকবেই। আপনি সবসময় আশা করতে পারেন না যে ব্রুনো ফার্নান্দেজের মতো একটা মিডফিল্ডার, ভিটিনহা, জোয়াও নেভেজের মতো প্লেয়াররা এরা সব ম্যাচে অফ থাকবে, কারণ এরা ওই ক্লাসের প্লেয়ার যে কোনো সময় তারা একটা মোমেন্টে ম্যাচ বদলাই দিতে পারে। আর স্পেনের তো যেটা হয় যে আমাদের যে স্লো খেলা, সেই খেলার কারণে পর্তুগালের যথেষ্ট সুযোগ ছিল তাদের উইং বেস্ট ফুটবল খেলে তারা ম্যাচটা বের করে নেওয়ার। তো সেখানে পারভেজ ভাই যে কথাগুলো বললো যে রোনালদোর উপর আসলে ব্লেমটা আসছে কিনা বা ব্রুনো ফার্নান্দেজকে কথা বলা যায় কিনা, অবশ্যই রোনালদো একাই যে এখানে পর্তুগালকে ডুবিয়ে দিয়েছে 100% ও একাই, সেটা একেবারেই আমি এখানে বলবো না। রোনালদো একজন কালপ্রিট, কিন্তু ওই যে আলাপটা আসতেছে যে আসলে যে ব্রুনো ফার্নান্দেজ প্রিমিয়ার লিগে এরকম 20টা অ্যাসিস্ট করে আসলো, একটা অ্যাসিস্টও বেরোলো না তার পা দিয়ে, রাইট? নাকি সৈকত আমি আরেকটু ডিসাইসিভ থাকি জিনিসটাতে, তার মানে গোটা টিম কি ক্রিস্টিয়ানোকে ওনই করে নাই? আমি তো দেখি নাই যে ক্রিস্টিয়ানোর জন্য তারা খেলছে, তার জন্য ওই যে ব্রুনোর কথাই বলি, ব্রুনো যেটা ক্রিস্টিয়ানোকে দিতে পারতো সেটা নিজে মারার চেষ্টা করছে গতকালকে আমি দেখলাম। এবং মানে দুইটা উইং থেকে ক্রস আসে নাই। এবং আমরা অফেয়ারে কথা বলতেছিলাম আমি আর এবিপি, যে আপনিও ছিলেন তখন, যে বলতেছিল যে অন্তত পক্ষে 10টা এরকম ওকেশনে এসছে যে জায়গায় অন্য যে কোনো একটা, ও মোবাইল বলেছে যে মোবাইল স্ট্রাইকার থাকলেই খেলাটার মোমেন্টাম চেঞ্জ হয়ে যেত, যেটা রোনালদোর পায়ে যাওয়ার পরে খেলা নষ্ট হয়েছে। এখানে যে জিনিসটা আমি আর কি বলবো যে কেন তারা দিতে চায় না রোনালদোকে বলটা, কারণ একটা ভালো অ্যাটাক হচ্ছে, তো তারা জানে যে রোনালদোর সেই এবিলিটিটা নাই, দিলেই ওটা নষ্ট হবে, দিলে নষ্ট হবে। কারণ আমরা দেখছি যে ও হচ্ছে যখনই ডিবক্সের আশেপাশে বল পাচ্ছে ও নিজেই ক্লুলেস কি করবে, ওকে পেছন দিকে যাবে, এদিকে যাবে, কারণ ও টার্ন করার যে ওর যে এবিলিটি সেটাই নষ্ট হয়ে গেছে, এত সময় নিয়ে এসে মুভ করতেছে। এক্স্যাক্টলি। সো আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যে ডিফেন্ডার ছিল তারা কিন্তু পুরো ম্যাচে এই স্ট্রাইকার পজিশন থেকে পর্তুগালের কোনো ধরনের প্রেসার খায় নাই। তো আপনি এরকম একটা বিগ ম্যাচে আপনার ডিফেন্ডার তো একটু ততস্থ থাকার কথা যে এদের উইঙ্গাররা কোন দিক দিয়ে ঢুকে যাবে, একটা ক্রস করে দিবে। 90 মিনিটের খেলা যদি 0-0 থাকে বা গোল ড্র থাকে 120 মিনিটে যাবে। তো এই 120 মিনিট যদি খেলা হয় এই ধরনের পেসি টিমের সাথে তো একটা মিস্টেক হয়ে যেতে পারে ডিফেন্ডারদের, কিন্তু এই ধরনের কোনো ভয় কিন্তু আমি স্প্যানিশ ডিফেন্ডারদের মধ্যে দেখি নাই। তারা কিন্তু একদম রিল্যাক্সে খেলেছে। তো সেখানে রোনালদোর দায় অবশ্যই আছে। এবং পারভেজ ভাই যে জিনিসগুলো বললো যে রামোস আগের ম্যাচে গোল দিল, তো রোনালদোর সাথে আগের ম্যাচে কি ঘটছে, সে ক্রোয়েশিয়ার সাথে যখন পেনাল্টিতে গোলটা দিল তারপরে হচ্ছে সে 80 মিনিটের মাথায় তাকে উঠায় নেওয়া হলো। রামোস কিন্তু নেমেই 4 মিনিট না 5 মিনিট পর গোলটা দারুণ হেডারে গোল করেছে, দারুণ হেডারে গোল করলো। তো আপনি দেখছেন যে আপনার টিমের স্ট্রাইকারকে তুলে নেওয়ার পর যাকে আপনি সাব নামিয়েছেন সে আপনাকে ম্যাচটা জিতাচ্ছে। 2022 এর কথা তো মনে করতে পারে তারা, সান্তোস পায় পেরেছে। আচ্ছা এই প্রশ্নটা আমি একটু এবিপির কাছে যাই। সান্তোস সেই সাহসটা দেখিয়েছিলেন, প্রথম ম্যাচেই সাব করে দিয়েছিলেন এবং গঞ্জালো রামোস মনে হয় হ্যাটট্রিক করে ফেলেছিলেন সুইজারল্যান্ডের সাথে। রবার্তো মার্টিনেজ কি করলেন আসলে? মানে সে কি রোনালদোর এত বড় ফ্যান যে সাহস করে কাজটা করতে পারলেন, নাকি রোনালদোই একে কোচ বানিয়ে এনেছে? না, আমি আসলে সৈকতের একটা কনস্পিরেসি থিওরি আমি জানিও শেয়ার করতেছিলাম আমার সাথে, ওইটাই কি সত্যি কিনা জানি না। বেসিক্যালি রবার্টো মার্টিনেজ নিজে একজন স্প্যানিশ, এবং সে পর্তুগালকে নিয়ে আসছে স্পেনের এগেইনস্টে খেলতে। এবং ওয়ার্ল্ড কাপ সে তো আগে জানতো পর্তুগালের এগেইনস্টে খেলতে হবে তাকে। ওয়ার্ল্ড কাপ শুরুর পরপরই সে বলে দিয়েছে এটাই আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ, মানে লাস্ট মিশন পর্তুগালের সাথে, রেজাল্ট যাই হোক না কেন। সো অলরেডি একটা পেসিমিস্টিক বার সে সেট করে ফেলছে ওয়ার্ল্ড কাপের আগে।
এবং ব্যাপারটা এরকম না যে আমরা সেলিব্রেট করতেছি রোবার্টো মার্টিনেজ যাওয়ার আগে সে বিশাল বড় একটা কিছু করে দিয়ে যাবে, ওরকম এনথুজিয়াজম নিয়ে সে বলে নাই। না। সে বলছে পর্তুগালের সাথে আমি আসি, এটাই আমার লাস্ট টুর্নামেন্ট, এটার পরে আমি নাই, রেজাল্ট যাই হোক। সো এটার মধ্যেই বোঝা যায় যে তার ভিতরে ওই ক্ষুধাটাই নাই যে এই টিমটাকে নিয়ে হি ওয়ান্টস টু গো ফার্দার। Right. তার মধ্যে রোনালদো ফ্যান বয় হওয়ারও বিষয় না এখানে। আমার কাছে মনে হয় যে সে ইভেন যখন বেলজিয়াম টিমটাকেও চালাইতো তখনও নষ্ট মানে করেছে ওইখানেও আমার কাছে মনে হয়েছে যে ইজ ভেরি ইনএফিশিয়েন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং তার প্লেয়ার প্রোফাইল কি, তাদেরকে আসলে কিভাবে বেস্ট ইউজ করা যায়। সো ও জায়গায় একটা ফেলিয়ার। পাশে ওই সময় তার সাথে মনে থিয়েরি অনরিও ছিল একটা হ্যাঁ, পয়েন্ট, হুম, অ্যাসিস্ট্যান্ট কোচ। yeah. এরকম ভালো মাস্টার মাইন্ড, এরকম ভালো মোটিভেটরদের সাথে রাখার পরও সে যেহেতু পারে নাই, এখানে তো সে কি আর করবে। সো আমার মনে হয় যে রোনালদো ফ্যান বয়ের চেয়ে বড় কথা হচ্ছে যে সে নিজে আসলে মানে তার Sure মধ্যে না কি ওই করবে, ওই হ্যাঁ, caliber নিয়ে আসে। ইয়াটাই নাই যে আমি পর্তুগালকে নিয়ে চ্যাম্পিয়ন হব। ওইটা যদি থাকতো সে আসলে রোনালদোকে আসলে বলতো যে ব্রো প্লিজ, মানে কিছু কিছু ম্যাচে আমার ট্যাকটিক্যাল প্রয়োজন অনুযায়ী খেলো, right. ট্যাকটিক্যাল কারণেই তোমাকে আমি তোমাকে আমি রাখছি, এমন না রাখছি যে না, আমি হ্যাঁ। মানে তোমাকে ডিসরেসপেক্ট করছি বা কিছু। এন্ড আই থিংক আরেকটা জিনিস আছে এখানে, ও আসলে নিজের উপর ব্লেম নিতে চায় নাই। লাইক রোনালদোকে খেলিয়ে দিয়েছে, যদি লেগে যায়, এটার ভালো পয়েন্ট। যদি লেগে যায় জানে যে তাহলে মিডিয়া সব অ্যাটেনশন সব রোনালদো ওর দিকে। তো কি হবে, এখন হেরে গেছে, এখনো কেউ তো বলতে পারবে না যে তুমি হচ্ছে এখন স্কেপগোট করোনাই। রোনালদো, হ্যাঁ। ও চামে দিয়ে কিন্তু চলে গেল কেউ টাকা ওকে পয়সা জিজ্ঞাসা নিয়ে। করবে না, কিছু বলবে না। হি ইজ ডান। কিন্তু যদি রোনালদোকে নতুন না চাকরির খেলাতো, খোঁজ করবে, ও যদি হ্যাঁ। রোনালদোকে বসাতো, পর্তুগাল এই ম্যাচটা হেরে যেত, সব ব্লেম কিন্তু ওর উপর আসতো এবং শেষে রোনালদো তখন মিডিয়াতে গিয়ে বলতো যে আমি এই ম্যাচ খেললে বা আমি এটা করলাম, এটা করতাম, এটা করতাম। এন্ড এই কথা বলার সুযোগটা রোনালদো আমার পেয়েছে। ধারণা রোনালদোকে ভয় পায়। তাই হবে, হ্যাঁ, সেটাই পেয়েছে না আসলে। খেললে মিডিয়ার সামনে এসে মিডিয়ার সামনে রোনালদো গিয়ে যদি যা তা আবার বলে দিবে, বলেছে বিভিন্ন কিছুটা সময়। করে। এবং ম্যাচ শেষে যখন ইন্টারভিউতে কথা বলছিল তখনও মানে তার সেই মানে দম্ভ, কথা। সেই দম্ভ, তার সেই কথা, মানে ওয়ার্ল্ড কাপ খেলতে এসছেন, প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য পাগল হয়ে গেলেন, তারপরে বলেন যে ওয়ার্ল্ড কাপের চেয়েও বড়। মানে এটা একটা আপনি হাস্যকর কথা। আপনি কখন নিজেকে সবসময় ঢোল পেটাবেন? আপনি যখন ইনসিকিউর, স্বাভাবিক ব্যাপার, এটা সাইকোলজি বলে। এটা আপনি ইনসিকিউর বলেই আপনি নিজে ঢোল পেটাবেন, কারণ কেউ আপনার ঢোল পেটাচ্ছে না। আপনি দেখছেন যে কেউ আপনাকে ওইভাবে, যারা পান্ডিটস, আপনার ফ্যান্স বাদে যারা, পিয়ার্স মর্গানের মতো দুই একটা স্টুপিড থাকবেই আর কি। আই এম সরি আমি শব্দটা বলছি এখানে। তো যেটা হলো যে এরকম যারা আছে তারা বাদ দিয়ে যারা অ্যাকচুয়ালি ফুটবলটা বোঝে, আপনি যদি এই যে থিয়েরি হনরি আর জলাতান ইব্রাহিমোভিচের শোটা যারা দেখতেছে তারা বলতে পারবে যে তারা কিভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করছে, এবং তারা কিন্তু দেখবেন যে রোনালদোর প্রসঙ্গটা আসলে তারা এড়ায় যায়, কারণ তারা জানে যে হচ্ছে মানে ওকে নিয়ে কথা বলার কিছু নাই এট দিস মোমেন্টে। zlatan He's well past it, তাই না? zlatan তো একটু He's well past it. কিছু আরো কঠিন ভাবে বলেছে, তো যখন বলেছে বিষয়টা হচ্ছে I'm এই back। ধরনের আপনি যখন দেখবেন যে এবং আপনার এক্স টিমমেটরা যারা আপনার সাথে ক্লাবে খেলেছে, ওয়েন রুনিকে আপনি দেখেন, এখন মানুষ বলছে যে ওয়েন রুনি নাকি জেলাস রোনালদো, আর ওয়েন রুনি রোনালদোর না, প্রতি মোটো jealous জেলাস আছে? না, সে ওয়েন রুনির পরেই দাঁড়ায়, মাঝে ওয়েন রুনি ওর পরেই দাঁড়াইছে রুনির হচ্ছে রোনালদোর প্রতি জেলাস হওয়ার কি আছে? সেটাই। যেটা রোনালদো জিতছে সেটাকে রুনি জিতে নাই। ইন্ডিভিজুয়ালি হয়তো ব্যালন ডিওর জিতে না, সেটাকে একটা প্লেয়ারের সবসময় সব প্লেয়ার ব্যালন ডিওর জিততে হবে। মোহাম্মদ সালাহ কি ব্যালন ডিওর জিতছে? তাহলে এই যে ও কি জেনারেশন বেস্ট প্লেয়ারদের একজন না? ইডেন হ্যাজার্ড কি ব্যালন ডিওর জিতছে? গ্যারেথ বেল কি ব্যালন ডিওর জিতছে? তো ওরা কি এই জেনারেশন বেস্ট প্লেয়ারদের একজন না? রবার্ট লেভানডস্কি, লুইস সুয়ারেজ, ওরা তো জেনারেশন বেস্ট বেসিক্যালি প্লেয়ারদের হচ্ছে এই রোনালদোটা, মানে এই ভার্সন অফ রোনালদো 41 ইয়ার্স ওল্ড, এই পর্তুগাল টিমের একটাই কাজ, পেনাল্টি নেওয়া। হ্যাঁ, এখানেও কোনো এখনো জায়গায় ভালো, এখানেও আর ভালো। কোন জায়গায় আমি দেখি তার আর ধরে কোনো রাখার জন্য কার্যকারিতা এখনো ভালো। এই মুহূর্তে আছে, বা ওর থেকে বেটার অপশন কারেন্ট টিমেই আছে। এটা So, হতে পারতো যে এই ম্যাচে টাই ব্রেকারে যেত, হ্যাঁ, রোনালদোকে তখন সেটা 80 effective। মিনিট নামিয়ে যে 0-0 আছে 1-1 আছে, টাই ব্রেকারের দিকে যাচ্ছে, তা আমি 80th মিনিটে রোনালদোকে নামাই দিই, ও 40টা মিনিট হচ্ছে হাঁটাচলা করুক, কিছু খেলুক, করুক। একটা টাই ব্রেকার আমি শিওর শট একটা গোল পাচ্ছি। এটা কিন্তু করতে পারতো চাইলে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমরা রোনালদোকে বার্ডেন কেন বলছি? কজ ও নিজে নিজে বার্ডেন হচ্ছে। ও যদি অ্যাসেট হিসাবে ইউজ করা যেত, ওকে এখনো পসিবল ওকে অ্যাসেট হিসাবে ইউজ করা, যে আমি এই টাইমে স্পেসিফিক টাইমে, কারণ রোনালদো তো দিন শেষে আর পসিবল না, বেশি হয়ে সেটা তো চলে গেছে, এটা বেশি সেটা তো হয়ে চলে গেছে, আর পসিবল না। একটা প্লেয়ার 1000 গোলের কাছাকাছি করে ফেলছে, সে নিশ্চয়ই হচ্ছে অন্তত মানে গোলের রাস্তাটা ওই চিনে। কথাটাই জলাতান প্রথম যেই দিন ক্রিস্টিয়ানোকে খুঁজে পাওয়া গেল না, তখন জলাতান এটা বলেছিল যে একটা মানুষের সামনে 1000 গোলের টার্গেট, একটা মানুষের সামনে এই স্বপ্ন ওই স্বপ্ন। লিওনেল মেসি যখন হ্যাটট্রিক করে ফেলে তখন আসলে সে খেলতে চায়, এটা সে খেলতে চায়। জলাতান খুবই পারফেক্টলি বলেছে, সেই আলোচনায় আমি না গেলাম। আরেকটা ম্যাচ আমাদের চিন্তার পুরো বাইরে হয়েছে, এই বুড়া বেলজিয়াম ইউএস এর 4 গোল দিবে আমি ভাবিও নাই। মানে গতকালকে আমি আমার শোতে উই আর 26-এ আমার মানে গেস্টরা অনেকেই যখন বেলজিয়ামের কথা বলতেছিল, আমি তাদেরকে মানে যথেষ্ট প্রেসার দিয়েছি, আপনারা খেলা দেখেন নাই, আপনারা খেলা দেখেন নাই, এরকম বলেছি। পরে আমার সকালবেলা আমার নিজের কাছে খারাপ মনে হলো যে তাদেরকে আবার ফিরাই না, যদি বলতাম সরি, বলতে পারলে ভালো হতো। না, এই ইউএসএ এই ম্যাচটার আগে আসলে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, তো ওই কারণে মনে হয় ইউএসএ ওটা একটা psychological হ্যাঁ pressure বেস্ট
অবস্থায় ছিল না, তারা অন্যরকম একটা চাপে ফলারিন ছিল। বালোগানকে নিয়ে যে ঝামেলাটা শুরু হয়েছে সেই ঝামেলাটার আমার তো এটারই- মনে হয় ট্রাম্প এটারই বোধহয় আবার output। কল করে টিমকে বলে দিচ্ছে যা করছে এবার হেরে যাচ্ছে, তাহলে সমালোচনা বন্ধ হয়ে যাবে। বাট বালোগুন খেলার চেষ্টা করে খুব একটা পারে নাই টু বি অনেস্ট। কালকের কারণ ওর মাথায় সবসময় ওইটা ছিল তো যে আমি তো এই ম্যাচে অ্যাভেলেবল সকালের ছিলাম ম্যাচটা না। পুরাটাই বেলজিয়ামের চারটা না উপরে পাঁচটা ছিল। টাচ করেছে উপরের দিকে। আই উড সে বেলজিয়াম সোফার এই টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলছে এটা তাদের সবচেয়ে ভালো বেস্ট ম্যাচ match ছিল খেলেছে। ইন টার্মস অফ টিম কেমিস্ট্রি, সিঙ্ক, সবকিছু। আপনার প্ল্যানিং, কাকে কখন নামাচ্ছে, লুকাকু আবার বেঞ্চ থেকে নেমে গোল দিল, আবার গোল করলো, আমি অবাক, আমি ডান পায়ে গোল দিল অবাক। এবং ডিফেন্ডারদের থেকে ওদের হাফ মানে ওদের বক্সের আশপাশ থেকে বল ছিনায় নিয়ে গোল দিচ্ছে। সো হ্যাঁ। দিস লুকস লাইক আ টিম যারা আসলে এখন সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি আর কি, ওকে, কাউকে না কাউকে ডিস্টার্ব করার জন্য রেডি। ওদের নেক্সট ম্যাচ কি স্পেনের সাথে, স্পেনের সাথে ভালো ম্যাচ হবে। ম্যাচ ভালো হবে। আমি খুবই ভালো আমি match আমি হবে। বলছি না যে আমরা স্ট্রেট ফরওয়ার্ড ক্যাটলারা খুবই মানে ভালো match। Gozic's দুইটা এর গোল quarter করেছে, final, ভাই, তসার মানে- খুব ভালো ফর্মে আছে, আমি তসার এন্ড এটা কোয়ার্টার ফাইনাল, এই গেম জিতলে আমি সেমিফাইনালে উঠবো। সো আমি কেন আমার তো আমি 200% দিব। এটা টাফ গেম হবে। টাফ গেম। বেলজিয়াম তাদের গোল্ডেন জেনারেশন নিয়ে হাইয়েস্ট ফোর্থ হয়েছে, থার্ড হয়েছে। মার্টিনেজি তো নষ্ট করছে হ্যাঁ, সেটা। সেটাই, third হয়েছে। তো সেখানে তারা এখন তাদেরকে নিয়ে এতটা হাইপ ছিল না, সবাই বলছে তারা বুড়া টিম, সেখানে তারা কোয়ার্টার ফাইনাল উঠে গেছে। তারা বুড়াই অবশ্যই ছিল, try করবে। বুড়াই ছিল। না না, অফকোর্স সেটাই আমি বলছি। তো সেখানে তারা মানে গোল্ডেন জেনারেশন যদি থার্ড তবে হয় সৈকত, সর্বোচ্চ, এত চিন্তা করার কিছু নাই, এই টিম স্পেনের সাথে কুলায় উঠতে হবে। আইডিয়ালি হবে। রিয়েলি হোপ না, ওটাই সত্য কথা, এটা নিয়ে কোনো ঝামেলা। তবে মজার বিষয় দেখেন, পর্তুগাল না, এখন মজার বিষয় দেখার তাদের সময় বাইরের- নাই। তাদের এখন আমি আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনায় আসতে কি, চাই। আর্জেন্টিনা? আর্জেন্টিনার ম্যাচ এটা বলবো না। খেলা আছে। ইজিপ্ট প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে কি পরিমাণ বেকায়দায় ফেলতে পারে, আর কাবো ভার্দে ম্যাচের পরে সেই ওয়েক আপ কলটা হয়ে গিয়েছে কিনা যে না, এখন একটা প্রপার আর্জেন্টিনা টিমকে আমরা দেখব। কারণ এর আগে গ্রুপ পর্বে মেসির উপরে ডিপেন্ডেন্সি যখন আমরা দেখলাম যে না, মেসি কিছুটা বোতলবন্দি, সেই সময় আর্জেন্টিনা টিম ক্লুলেস, গোল স্ট্রাইকাররা করতে পারে না, আলভারেজ মার্তিনেজের গোল নাই, গোল করতে হয় লিসান্দ্রোকে অথবা রোমেরোকে, অথবা মেসি একটা করেছে। এই আর্জেন্টিনা ইজিপ্টের সাথে কেমন করবে? খুবই ভালো করবে, মানে Okay. শুড বি আ ইজি রান ফর আর্জেন্টিনা। এবং সোফার তারা যতগুলো ম্যাচ খেলছে মনে হয় সবচেয়ে ইজি ম্যাচ এটা হইতে পারে। Okay. আমি ইজিপ্টের লাস্ট ম্যাচ দেখছি, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ছিল। অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি ওয়ার দ্য বেটার টিম, মানে True. ইজিপ্ট সামহাও এজ করে ফেলছে একটা বরঞ্চ অস্ট্রেলিয়া উঠলে আর্জেন্টিনাকে বেশি pressure পেরা দিত। বেশি প্রেসার দিত, just লাস্ট like the ওয়ার্ল্ড কাপে last তো World দিয়েছে Cup। তারা, হ্যাঁ, ছিল এরকম। অলমোস্ট তো টুটু করে So, ফেলেছিল। আমার মনে হয় যে এই ম্যাচটা নিয়ে আসলে আমিও খুব বেশি এক্সাইটেড না, কারণ আমি জানি এটার রেজাল্ট কি। ওকে, ইজি উইন। এবং যেই প্লেয়ারদের নিয়ে অনেক চিন্তা, হুলিয়ান আলভারেজ পারবে না, লতারো মার্টিনেজ কি গোল দিতে পারবে, আই থিঙ্ক তারাও আজকে স্কোর শিটে আজকে ভালো থাকতে করবে। পারে, তাদেরও স্কোর শিটে থাকার চান্স আছে। আর্জেন্টিনার জন্য কোয়ার্টার ফাইনাল মানে এটা মানে দেখাই যাচ্ছে যে উঠে গেছে। মানে দ্য ডিফেন্স অফ ইজিপ্ট, দ্য মিডফিল্ড, বরঞ্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে সেটা নিয়ে আলোচনা কিছু বেশি নাই হতে পারে। তাদের টিমের মধ্যে, এমন কিছু নাই যেটা আসলে আর্জেন্টিনাকে তাদের Exactly. খারাপ দিনেও থ্রেট করতে পারে। পারবে না। সো এইটাই মূল কারণ বলার যে আসলে আর্জেন্টিনার জন্য ইট শুড বি ভেরি ইজি। না হলে আমি খুবই শক্ত। না, অনেকে মানে দর্শকরা হয়তো শো দেখে ভাবতে পারে অনেক হালকা ভাবে নেওয়া হচ্ছে। না, হালকা না। ইটস নট দ্য কেস। দ্য কেস হচ্ছে যেটা অ্যাকচুয়ালি রিয়েলিটি সেটাই। যেমন আমরা কেপে ভার্দের সাথে খেলার সময় কিন্তু বলছি যে স্ট্রাগল করবে হ্যাঁ। এটা সবাই বলছে, কারণ মানে ওরা- যারা মনে করছে স্ট্রাগল করবে না তারাই বরং ওরা জীবন মরণ খেলা দেখে ফাইট নাই। দিতে আসছিল হ্যাঁ। কেপ ভার্দে। ইজিপ্ট আর অলরেডি হ্যাপি দেয়ার ইন দ্য রাউন্ড অফ 16। এক্স্যাক্টলি ওই টাই ব্রেকার জিতে ওরা ওইটাই ওয়ার্ল্ড কাপ difference. জিতে গেছে। এখন ওরা খেলবে হচ্ছে মনের আনন্দে। হ্যাঁ, হয়তো ট্রাই করবে না তা না, অফকোর্স যাইতে চাইবে, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা তা আর্জেন্টিনার জন্য কোনো ব্যারিয়ার হবে না। তারপরে একটা করে যে নক্ষত্রের পতন আমরা দেখছি, লুকা মদ্রিচ দিয়ে শুরু হলো, নেইমার, আমি রোনালদো, হোপফুলি ভার্জিল ফন ডাইকেরও শেষ ওয়ার্ল্ড কাপ দেখেছি। এটা আমার হ্যাঁ, ভ্যান ডাইক তো ব্যক্তিগত ধারণা। ওয়ার্ল্ড কাপের আগেই ভ্যান ডাইক বলেছে এরপরে যে এটা আর তার লাস্ট খেলবেন না। টুর্নামেন্ট। হ্যাঁ, আরেক লেজেন্ড মদ্রিচের কথা যদি বলি, নেইমার গেল, জার্মান টিম অবশ্য এই লেজেন্ড কিছু ছিল না। নয়ার যদি বলি, ম্যানুয়েল নয়ার রিটায়ার করে আবার এসে আবার মানে হুদাই নিজের খেলতে respect আসছে, নষ্ট জানি না করেছে, হয়তো বা কিছুই কিমিক পরের ওয়ার্ল্ড কাপ খেলবে না। কিমিক তো আর ফিলিপ লাম না যে তার আমি ওই জায়গায় নিয়ে যাইতে পারি, সো প্রশ্নই ওঠে না। তারপরে ক্রিস্টিয়ানো গেল, নেইমার গেল, মেসির যাওয়াটা ডিলেড হবে। আমরা সালাকে সালাকে যদি আমরা ধরি, আমি সালাতে আসতে চাচ্ছিলাম। ওয়ার্ল্ড কাপ লেজেন্ড তো আসে না, ইজ জাস্ট আ গেম লেজেন্ড। রাইট, সো ওই সেন্সে সালা ওয়ার্ল্ড কাপ লেজেন্ড ইজিপ্ট, ক্রিস্টিয়ানো না। আমি এটা মানি। মানে না মানার কোনো যদি reason আপনি নাই তো। 30 জন প্লেয়ার বা 40 জনের একটা লিস্ট বানান যে ওয়ার্ল্ড 50 কাপ লেজেন্ডস কারা, রোনালদো আসবে না 50। হি ইজ নট ইন দ্যাট লিস্ট আনফরচুনেটলি। একটা রেকর্ডই খালি আছে যেটার জন্য তাকে হয়তো একটু রেসপেক্ট দেওয়া যেতে পারে, যে তার লনজিভিটির প্রুফ আছে, 6টা ওয়ার্ল্ড কাপে টানা গোল দিছে, অ্যাট লিস্ট একটা করে হলো গোল আছে। দ্যাটস দ্য অনলি থিং দ্যাট গোস ফর হিম। এছাড়া আর কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হোক, টিমকে নিয়ে যাওয়া হোক, এগুলো হয় নাই। বাট I will be happy to see Salah, playing আবার, কারণ আমি এক্সপেক্ট করি ইজিপ্ট এই পর্যন্ত আসবে। রাইট, আমরা কেউ এক্সপেক্ট করি নাই। সৈকত, ইয়া কি আপনার প্রেডিকশন বলেন আজকে
আমি বলবো 3-0 আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা গোল দেওয়ার পরে যদি একটু ছেড়ে দেয় তাহলে একটা গোল দিতে পারে সামহাও, ওই যে ওদের ইমাম আশুর বা মারমুশ একটা হয়তো ঢুকে একটা দিয়ে কনসোলেশন গোল দিবে। বাট আই থিঙ্ক আর্জেন্টিনা যদি টাইট থাকে দে উইল উইন 3-0। আচ্ছা, ওমর মামুশের যে খেলা, মানে ও যেরকম স্ট্রাইকার, ওর যে পেস, এক পাশে সালা থাকে, আমি যেই ফুল ব্যাক দেখেছি আর্জেন্টিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এদেরকে ম্যানিপুলেট করা কোনো ঘটনাই না। যদি একটু পেস থাকে, যদি একটু ব্রিলিয়ান্স তৈরি হয়ে যায় ম্যাচে, বা একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায়, মলিনারে আমার ভালো লাগতেছে না, মেদিনাকে আমার ভালো লাগতেছে ভাবে না। চিন্তা করলে তাহলে আপনি ইজিপ্টের সাথে যদি এই ভয় পান, ইমাজিন আপনি কলম্বিয়া সুইজারল্যান্ডের সাথে খেলছেন, ফ্রান্সের সাথে বা ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল। ভয় না পাওয়ার কোনো কারণ নাই, যদি আর্জেন্টাইন ফ্যানরা ভয় না পেয়ে থাকে তাহলে ভুল করতেছে। বাট এখানে আমি যেটা বলবো যে ধরেন পুরো 90 মিনিটে মারমুশ বোধহয় ওই ধরনের সিচুয়েশনে যাওয়ারই সুযোগ পাবে তিনবার সর্বোচ্চ। ওইটাই সো 90 মিনিটে ফেলতে পারে তিনবার গেলে, তিনবার গেলে যদি একটা গোল দেয় দেওয়ার পরে সেটা হবে আমি বলবো সেন্টার ব্যাকদের ব্যর্থতা, কারণ আমি ফুল ব্যাকদের থেকে কিছু এক্সপেক্টই করি না টু বি অনেস্ট। বাট ওই যেহেতু মাত্র তিনবার সেহেতু ভয়টা একটু কম। যদি এমন হতো যে না 90 মিনিটে সে 10 বার সেট লং করতে রেঞ্জে পারে হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজকে বিট করা পসিবল, কারণ এই আপনার লং রেঞ্জে গোল মারমুশ কিংবা হুএভার ইজ দেয়ার they will be isolated, রাইট। মানে তারা বলের যোগানই পাবে না। যদি ইজিপ্ট যদি দুই একটা সেট পিসও পায় বক্সের আশেপাশে, কথার কথা যেটা ট্রাই করবে অ্যাকচুয়ালি, কারণ বক্সে তো খুব বেশি ঢুকতে পারবে না, ওরা ট্রাই করবে আশেপাশে ফাউল নিয়ে একটু বডি দিয়ে ট্যাকল নিতে কিছু একটা। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজকে আমি খুব কম ফ্রি কিকে গোল খেতে দেখছি। অ্যাকচুয়ালি আমি দেখছি কিনা আমি জানি না, প্রিমিয়ার লিগ যত দেখছি আমি মার্টিনেজকে কখনো ফ্রি কিকে গোল খেতে দেখছি কিনা আমি জানি না। সৈকত, আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচে আপনি আপনার প্রেডিকশন জানিয়েছেন আর্জেন্টিনা 3 ইজিপ্ট 0। হ্যাঁ, যদি ওই যে বললাম শেষে হয়তো একটা শেষে একটা হইতে পারে, 3-1 হইতে পারে আর কি, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম। পারভেজ 3-0 3-0। ওকে, নাইস। সুইজারল্যান্ড কলম্বিয়া, আমি চাই কলম্বিয়া চলে যাক, মানে উঠে যাক আর কি। সো এখানে 2-1 কলম্বিয়া। 2-1 কলম্বিয়া। সৈকত? ম্যাচ 2-2 ড্র, টাই ব্রেকারে সুইজারল্যান্ড 7-6 এ জিতবে। ওকে, নাইস প্রেডিকশন। মানে ও খুবই কনফিডেন্টলি প্রেডিকশনটা দিয়েছে, কারণ দুই দলই ধুমধুমার ফুটবল খেলবে, গোল হবে এই ম্যাচে, মিনিমাম 4টা। হ্যাঁ, মিনিমাম 4টা। ফাইন, ফ্যান্টাস্টিক। যে থ্যাংক ইউ ভেরি মাচ দুজনকে, এবিপি আহমেদ বিন পারভেজ এবং সৈকত। হোপফুলি এরকম আরো হেলদি ডিসকাশন আমরা করবো, আর ওয়ার্ল্ড কাপের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। শেষ করছি গ্রিনডেলস ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপ। নেক্সট এপিসোডে দেখা হয়ে যাবে নিশ্চিতভাবেই আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচ এবং কলম্বিয়া সুইজারল্যান্ড ফ্রান্সের ম্যাচের পরে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা বিশ্লেষণ করবো, আমরা জানার চেষ্টা করব কে কেমন করছে এবং ওয়ার্ল্ড কাপটা কোন দিকে যাচ্ছে। শেষ করছি আজকে, আল্লাহ হাফেজ।